প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য, অর্থাৎ থার্ড সামেটিভের জন্য, স্কুল নম্বর 5 নম্বর স্কুলে পেজ নম্বর 300, সেখানে গ্রুপ এ, বি এবং সি এই তিনটি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে, অর্থাৎ এমসিকিউ এবং এমসিকিউ টাইপসের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন যে প্রশ্নগুলো আছে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা এই 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, এবং এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো, তাহলে পরবর্তীতে এই পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। গ্রুপ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, 13টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে। 1-এর দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর দাগের 1, প্রদত্ত কোন ভৌত রাশিটি লব্ধ একক? তাহলে এটা হবে অপশান এ, অর্থাৎ ক্ষেত্রফল। এরপরে আছে এসআইতে পৃষ্ঠটানের একক হলো, তাহলে এসআইতে পৃষ্ঠটানের একক কোনটা? সেটা হবে নিউটন পার মিটার, বা এখানে নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -1, অপশান বি। এরপরে নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো, নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হলো কি? ঘূর্ণন গতি, অপশান এ। এরপরে প্রশ্ন, অশ্বক্ষমতা অর্থাৎ এইচপি এবং ওয়াট ডব্লিউ এর মধ্যে সম্পর্কটি হলো, অশ্বক্ষমতা এইচপি এবং ওয়াট এর মধ্যে সম্পর্কটি হলো, তাহলে এটা কোনটা হবে? 1 এইচপি = 746 ওয়াট। এরপরের প্রশ্ন যেটা আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তরঙ্গ বেগ ভি এবং কম্পাঙ্ক এন এর মধ্যে সম্পর্কটি হলো, তাহলে এর মধ্যে কোন সম্পর্কটা সঠিক? সেটা হলো ভি = n × ল্যামডা, তাহলে অপশান এ। এরপরে আছে নিউট্রনবিহীন একটি পরমাণু হলো, তাহলে নিউট্রনবিহীন একটি পরমাণু কি? এটা হবে প্রোটিয়াম। নিউট্রনবিহীন একটি পরমাণু হলো প্রোটিয়াম, এর অর্থাৎ এটা সাধারণ হাইড্রোজেনকে প্রোটিয়াম বলা হয়, তাহলে নিউট্রনবিহীন একটি পরমাণু হলো কি? প্রোটিয়াম। এরপরে প্রশ্ন, এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হলো, তাহলে সেটা কত? আচ্ছা, এটা হবে 22.4 লিটার, অপশান সি, অর্থাৎ 22.4 লিটার। এরপরে কলিচুনের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে তাহলে কী হবে? কমে, অপশান এ। এরপরে প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ হলো, তাহলে 537 ক্যালোরি পার গ্রাম। এরপরে পোষাম দ্রবণের পিএইচ হলো, পোষাম দ্রবণের পিএইচ হলো কি? অপশান সি, অর্থাৎ 7। এরপরে প্রশ্ন, কোনো ক্ষার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যে অ্যানায়ন উৎপন্ন করে তা হলো, এটা হবে OH-, অপশান বি। এরপরে মিথাইল ও জলের মিশ্রণ থেকে মিথাইল ও জল পৃথক করা হয় আংশিক পাতন পদ্ধতিতে, অপশান ডি। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে কি, জলকে জীবাণুমুক্ত করতে জলে যোগ করা হয় ব্লিচিং পাউডার, সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া নাকি এটা ফটকিরি? এটা অপশান এ, অর্থাৎ ব্লিচিং পাউডার। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেগুলো আমরা আলোচনা করব। গ্রুপ বি, সেখানে 23টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া আছে। 23 নম্বর প্রথম প্রশ্ন 2-এর দাগে কি? নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তো প্রথম প্রশ্ন হচ্ছে সত্য বা মিথ্যা লেখো। সময় একটি স্কেলার রাশি, তাহলে সময় একটি স্কেলার রাশি, এটা এখানে তোমাদের সত্য বলা আছে। এরপরে বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? লিখবে স্প্রিং তুলা, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, আলোকবর্ষ কোন ভৌত রাশির একক? তাহলে আলোকবর্ষ দূরত্বের একক বা দৈর্ঘ্যের একক। 3-এর দাগের প্রশ্ন কী বলা আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ বলকে তরলের অভ্যন্তরীণ ঘর্ষণ বলা হয়, তাহলে এটা হবে কি? সান্দ্রতা বলকে। এরপরের যে প্রশ্ন সেটা কি, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখো। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটা এখানে তোমাদের লিখে দিই। নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ সেটা হবে কি? F = m × a, এটাও লিখতে পারো, বা ma লিখতে পারো, বা m × a লিখতে পারো। এরপরে সমবেগে গতিশীল বস্তুর ত্বরণের মান কত? সেটা হবে 0। এরপরে শূন্যস্থান পূরণ করো। 1 নিউটন = কত ডাইন? 1 নিউটন = 10⁵ ডাইন। এরপরে কোনো পদার্থ যখন লিনতাপ গ্রহণ করে তখন তার উষ্ণতা কীরূপ পরিবর্তিত হয়? লিখবে কোনো পরিবর্তন হয় না, কোনো পরিবর্তন
হয় না। এরপরে সত্য বা মিথ্যা লেখো। কোনো পদার্থের গলন অপেক্ষা বাষ্পীভবনের সময় অপেক্ষাকৃত বেশি কার্য করতে হয়, এটা সত্য না মিথ্যা? তাহলে এটা এখানে তোমাদের সত্য বলা আছে। এরপরে শূন্যস্থান পূরণ করো। ক্ষমতা সমান সমান ড্যাশ ইন্টু বেগ। তাহলে ক্ষমতা সমান সমান কি? বল ইন্টু বেগ। এরপরে অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালাটি লেখো। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালাটি এখানে লিখে দিই, সেটা হবে mg ইন্টু এইচ। এরপরে প্রশ্ন অথবা দিয়ে বলের দ্বারা কৃতকার্যের একটি উদাহরণ দাও। লিখবে একটি বইকে মেঝে থেকে উপরে তোলা। একটি বইকে মেঝে থেকে উপরে তোলা। এরপরে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। শব্দ বিস্তারের জন্য ড্যাশ প্রয়োজন। তাহলে শব্দ বিস্তারের জন্য ড্যাশ প্রয়োজন। তাহলে শব্দ বিস্তারের জন্য কি? মাধ্যমের প্রয়োজন, অর্থাৎ মাধ্যম প্রয়োজন। তাহলে লিখবে মাধ্যম বা মাধ্যমের প্রয়োজন। এরপরে মানুষের অন্তঃকর্ণে অবস্থিত তরল পদার্থটির নাম লেখো। সেটা এখানে তোমাদের লিখে দিই। সেটা লিখবে কি? এন্ডোলিম্ফ বা পেরিলিম্ফ। পেরিলিম্ফ বা এন্ডোলিম্ফ। এরপরে যে প্রশ্নটা দেখো কি বলা হয়েছে, এন্ডোলিম্ফ রহস্যময় হয়। এরপরে প্রশ্ন অথবা দিয়েছিল বা সুরযুক্ত শব্দের একটি বৈশিষ্ট্য লেখো। সুরযুক্ত শব্দের একটি বৈশিষ্ট্য কি লিখবে? নিয়মিত কম্পন। নিয়মিত কম্পন। তারপরে প্রশ্ন কি? এসটিপিতে 22.4 লিটার CO2 গ্যাসে কতগুলি অণু থাকে? তাহলে সেটা কি লিখবে? এটা হবে 6.022 ইন্টু 10⁻23 টি। এরপরে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। 1U = ড্যাশ কেজি। তাহলে 1U = কত কেজি হবে? 1.66 ইন্টু 10⁻27 কেজি। অথবা দিয়ে প্রশ্ন ছিল একটি, এই যে পরমাণু দেওয়া আছে এর পরমাণুর ভর 235 ইউ হলে কেজি এককে এর ভর কত হবে? তাহলে এর উত্তর তোমরা লিখবে কি? তাহলে হবে 235 ইন্টু 1.66 ইন্টু 10⁻27 কেজি। এরপরের প্রশ্ন কি আছে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা। এদিকে বাম স্তম্ভ, এদিকে ডান স্তম্ভ দেওয়া হয়েছে। তো প্রথম যেটা দেওয়া আছে কি, সেটা হচ্ছে জলে উপস্থিত স্থায়ী ক্ষরতা সৃষ্টিকারী লবণ। তাহলে সেটা এখানে তোমাদের মিলবে CaSO4। ফ্লুওরাইড দূষণের ফলে মানুষের যে রোগ হয়, ফ্লুওরোসিস। এরপরে পেট্রোলের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো মোটর গাড়ির জ্বালানি। কেরোসিন ও জলের মিশ্রণ পৃথক করতে প্রয়োজন সেপারেটরি ফানেল। পরের প্রশ্ন, কোনো পরমাণুর ভর সংখ্যা 37 ও পরমাণু ক্রমাঙ্ক 17 হলে ওই পরমাণুর নিউট্রন সংখ্যা কত? তাহলে দেখো এটা তোমরা জানো, নিউট্রন সংখ্যা সমান কী হয়? নিউট্রন সংখ্যা সমান কি? সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক। ভর সংখ্যা মাইনাস পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এখানে ভর সংখ্যা কত আমাদের বলা আছে? সেটা হচ্ছে 37 এবং মাইনাস পরমাণু ক্রমাঙ্ক কত? 17। তাহলে কত হবে আমাদের? 20। পরের প্রশ্ন দেখো এখানে কি আছে, অথবা দিয়ে প্রশ্ন, কে পরমাণুর M কক্ষপথে কয়টি ইলেকট্রন বিদ্যমান? তাহলে কে পরমাণু অর্থাৎ পটাশিয়াম, এই পরমাণুর যে পারমাণবিক ক্রমাঙ্ক সেটা হচ্ছে কত? 19। তাহলে প্রথম আমাদের কে কক্ষপথ, এর কক্ষপথ এবং M কক্ষপথ আমরা চেয়েছে। তাহলে দেখো আমাদের M কক্ষপথ চেয়েছে, তাহলে কে কক্ষপথে প্রথমে 2টো, এর কক্ষপথে 8টা, তারপরেও 8টা, তারপরে কক্ষপথে 1টা থাকবে। তাহলে আমাদের চেয়েছে কোনটা? সেটা আমাদের চেয়েছে এটা M কক্ষপথ। তাহলে আমাদের M কক্ষপথে
কয়টি ইলেকট্রন বিদ্যমান, তাহলে সেটা আমার উত্তর হবে কত, 8টি। এরপরে শূন্যস্থান পূরণ করো। পরমাণুর ব্যাস নিউক্লিয়াসের ব্যাসার্ধের প্রায় 10⁵ গুণ। এরপরে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম লেখো। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম তোমরা লিখবে সালফার ডাই অক্সাইড SO2, সালফার ডাই অক্সাইড SO2। পরের প্রশ্ন কি, বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিড শনাক্ত করা যায়? তাহলে বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিড শনাক্ত করা যায়, এখানে তোমাদের লিখে দিই। বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিডকে শনাক্ত করা যায় সেটা এখানে তোমরা লিখবে যে বলয় পরীক্ষার জন্য নাইট্রিক অ্যাসিড, তাহলে কি নাইট্রিক অ্যাসিড, তাহলে এটা কি হবে তোমাদের HNO3 সংকেত, HNO3। এরপর অথবা দিয়ে প্রশ্ন, ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কী রূপ? ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ সেটা হবে হলুদ। তারপরে প্রশ্ন, একটি কেলাসযুক্ত কঠিন পদার্থের নাম ও সংকেত লেখো। একটি কেলাসযুক্ত কঠিন পদার্থের নাম ও সংকেত, তাহলে লিখবে কি, এখানে একটি কেলাসযুক্ত কঠিন পদার্থের নাম ও সংকেত এখানে তোমাদের লিখে দিই, সেটা তোমরা লিখবে কপার সালফেট পেন্টাহাইড্রেট। কপার সালফেট পেন্টাহাইড্রেট। এবং এর সংকেতটা আমি তোমাদের এখানে লিখে দিই, এর সংকেতটা এখানে লিখে দিই। এর সংকেত তোমরা লিখবে CuSO4 ইন্টু ডট 5H2O। এটাকে কি সাদা তুঁতে বলা হয়, এটাকে সাদা তুঁতে বলা হয়, কপার সালফেট পেন্টাহাইড্রেট, এটাকে সাদা তুঁতে বলা হয়। এবং এর সংকেত কি, CuSO4.5H2O। এর পরের প্রশ্ন ছিল কি, 70°C উষ্ণতায় কোনো দ্রাবকে একটি দ্রব্যের দ্রাব্যতা 90, ওই দ্রবণটির উষ্ণতা কমিয়ে 30°C করলে দ্রবণ থেকে 40 গ্রাম দ্রাব্য পৃথক হয়ে যায়। 30°C উষ্ণতায় দ্রাব্যটির দ্রাব্যতা কত? এই অঙ্কটা আমি তোমাদের নেক্সট পেজে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে কত, শূন্যস্থান পূরণ করো। যে কোলয়েডীয় দ্রবণের বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা তরল তাকে ড্যাশ বলে, তাকে ইমালশন বলে। তাকে কি বলা হয়, ইমালশন বলে। তাহলে এই অঙ্কটা আমি পরে দেখে দিচ্ছি পরের পেজে। তাহলে অঙ্কটা এভাবে করবে তোমরা, দ্রাব্যতা দেখো, দ্রাবকের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। 70°তে কত কী ছিল এবং উষ্ণতা কমানোর পরে, এবং তাহলে কি, সুতরাং আমাদের উত্তর কত হবে, দ্রাব্যতা হবে কত, 50। এটাও করে দেওয়া আছে, অঙ্কটা করে নিও। এরপরে প্রশ্ন, গ্রুপ সিতে যে প্রশ্নগুলো আছে 3 দেওয়া, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এগুলো আমাদের 2 নম্বর করে প্রশ্ন, মানে 15টা প্রশ্ন 2 নম্বর করে 30 নম্বর দেওয়া আছে এখানে, সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন ছিল কি, পদার্থ রাশিগুলির মধ্যে কোনগুলি স্কেলার রাশি, সেগুলো লিখলাম, এবং কোনগুলি ভেক্টর রাশি দেওয়া আছে। এরপরে সাইফন ক্রিয়ার 2টি শর্ত লেখো। সাইফন ক্রিয়ার 2টি শর্ত, এখানে দেখো 4টে শর্ত লেখা আছে, তোমরা যে কোনো 2টি লিখবে। যে তরলকে স্থানান্তরিত করতে হবে নলকে সেই তরল দিয়ে পূর্ণ করতে হবে। যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরলের লেভেল, যে পাত্রে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরলের লেভেলের থেকে উঁচুতে রাখতে হবে। 4টা দেওয়া আছে, যে কোনো 2টো লিখবে। এরপরে প্রশ্ন অথবা দিয়েছিল আর্কিমিডিসের সূত্রটি লেখো। কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিয়োজিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। এই আপাত হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান। এটা হলো আর্কিমিডিসের সূত্র বা আর্কিমিডিসের নীতি। এরপরে তরলের চাপের 2টি বৈশিষ্ট্য লিখবে। তাহলে তরলের চাপের যে বৈশিষ্ট্য, তোমরা 2টো বৈশিষ্ট্য লিখবে। এরপরে আছে চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে কেন? কোনো গতিশীল বস্তুর সর্বদা সমবেগে সরলরেখা বরাবর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে আমরা কী বলি, গতিচাঢ্য বলা হয়। তাহলে চলন্ত যাত্রীবাহী একটি বাস হঠাৎ থেমে গেলে বাসের গতির অভিমুখে দাঁড়িয়ে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে বা হুমড়ি খেয়ে পড়ে। এর কারণ হলো, গাড়ি যখন গতিশীল ছিল তখন যাত্রীরাও একই বেগে গতিশীল ছিল। গাড়ি যখন হঠাৎ ব্রেক কষে থেমে গেল
তখন যাত্রীদের শরীরের নিম্নাংশ গাড়ির সংলগ্ন থাকায় সঙ্গে সঙ্গে স্থির হয়ে যায়, কিন্তু যাত্রীদের শরীরের ঊর্ধ্বাংশ গতিজাড্যের জন্য এগিয়ে যায়, ফলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে বা হুমড়ি খেয়ে পড়ে। তাহলে লিখবে এটা। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। দ্রুতি এবং বেগ, তাহলে দ্রুতি এবং বেগের মধ্যে দেখো আমরা এতগুলো পার্থক্য দিয়েছি, 4টে পার্থক্য দেওয়া হয়েছে, যে কোনো দুটো এখানে তোমরা লিখে দেবে। এরপরে আছে কি, সেটা হচ্ছে কি শিশিরাঙ্ক কাকে বলে, তাহলে শিশিরাঙ্ক লিখবে। কার্যহীন বলের সংজ্ঞা, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের প্রয়োগবিন্দু সরণ বলের অভিমুখের সমকোণে হলে প্রযুক্ত বল কোনো কার্য করে না, এই ধরনের বলকে কার্যহীন বল বলা হয়। উদাহরণ তোমরা দেবে, না দিলেও হয়, কার্যহীন বলের সংজ্ঞা আছে, উদাহরণ দিলে ভালো। এরপরে 5 কেজি ভরের একটি বস্তুকে অভিকর্ষের বিপরীতে 10 মিটার উপরে তুলতে বস্তুটিতে কত স্থির শক্তি জমা হবে তা নির্ণয় করো। তাও দেখো এখানে স্থির শক্তির সূত্র আমরা এখানে লিখলাম, যে একটি বস্তুকে অভিকর্ষের বিপরীতে উপরে তুলতে তাতে যে স্থির শক্তি জমা হয় তা নির্ণয় করতে সূত্রটি হলো এটা। এবং এখানে আমরা এম এর ভ্যালু জানি, জি এর ভ্যালু জানি এবং এইচ এর ভ্যালু জানি। যেটা আমরা ধরে নেব, এখানে বলা আছে ধরা যাক। এবং এখানে যেটা ছিল যে এম এর মান এবং এইচ এর মান বলা আছে, সূত্রে বসালে আমাদের 490 জুল উত্তর হবে। এরপরের প্রশ্ন, ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে বায়ুতে শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হতে হবে তা নির্ণয় করো। ধরা যাক বায়ুতে শব্দের গতিবেগ কত, 30-340 মিটার পার সেকেন্ড। এখানে অঙ্কটা করে দেওয়া আছে, করে নেবে। এরপরে আছে কি, অথবা দিয়ে প্রশ্ন আছে দেখো, শব্দের প্রতিফলনের সূত্রগুলি লেখো। তাহলে শব্দের প্রতিফলনের সূত্র প্রথম লিখবে, আপাতত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ ও আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকে। এবং দ্বিতীয় লিখবে কি, আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান কোণ সমান। এরপরে পরমাণুর ভর সংখ্যা কাকে বলে এবং ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্কের মধ্যে সম্পর্ক লিখবে। এত অবধি লিখলে হয় বা এটা লিখলে হবে। পারমাণবিক সংখ্যা সমান ভর সংখ্যা মাইনাস নিউট্রন সংখ্যা, এটাও লিখতে পারো। এই একটুকুনি লিখবে বা এটা পুরোটাও লিখতে পারো, এই একটুকুনি লিখলেও হবে, যেহেতু 1 নম্বর দেওয়া আছে। এরপরে প্রশ্ন, মৌলের ভর সংখ্যা পূর্ণ সংখ্যা হলেও অধিকাংশ ক্ষেত্রে পারমাণবিক ভর পূর্ণ সংখ্যা হয় না কেন, পুরোটা ব্যাখ্যা করে দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, লিখে দেবে। এরপরে প্রশ্ন, গ্যাসের মোলার আয়তন কাকে বলে। নির্দিষ্ট উষ্ণতা, স্পেলিং ঠিক করবে। নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে সেই আয়তনকে ওই উষ্ণতা ও চাপে ওই গ্যাসীয় পদার্থের মোলার আয়তন বলে। এবং এর মান কিসের উপর নির্ভর করে সেটা লিখবে। এরপরে প্রশ্ন, কোলয়েডীয় দ্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে কোলয়েডীয় দ্রবণের এখানে দেখো এতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো দুটো বৈশিষ্ট্য তোমরা লিখবে। পরের প্রশ্ন কি, পাতন কাকে বলে। যে পদ্ধতিতে কোনো তরলকে উত্তপ্ত করে প্রথমে বাষ্পীভূত করা হয় এবং ওই বাষ্পকে শীতল করে পুনরায় তরলে পরিণত করা হয় তাকে পাতন বলে। আবার কোনো অনুদায়ী কঠিন বা তরল পদার্থের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করতেও এই পদ্ধতি ব্যবহৃত হয়। এখানে পাতন কাকে বলে লিখতে বলা আছে, এটা লিখলে হবে। এরপরে প্রশ্ন, অ্যান্টাসিড কাকে বলে এবং অ্যান্টাসিডের একটি মূল উপাদানের নাম ও সংকেত লেখো। তাহলে অ্যান্টাসিড কাকে বলে দেখবে, যেসব ওষুধ পাকস্থলীতে নিঃসৃত অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে পাচক রসে পিএইচ মানকে উপযুক্ত স্তরে উন্নীত করে তাকে অ্যান্টাসিড বা অম্লনাশক বলে। তো এগুলো তোমরা লিখতে পারো নাম। এবং এখানে যে অ্যান্টাসিডের একটি মূল উপাদান সেটা লিখবে কি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এর সংকেত কি MgOH2। এরপরে উদ্ভিদ দেহে জলের দুটি ভূমিকা লেখো, লিখবে। এরপরে প্রশ্ন, একটি জলের নমুনায় Ca2+ আয়ন উপস্থিত আছে, ওই জলে কী ধরনের ক্ষরতা আছে এবং ওই ক্ষরতা দূর করতে কী প্রকার রেজিন ব্যবহার করতে হবে, তাহলে এগুলো লিখবে। এরপরে প্রশ্ন ছিল, বয়লারে খড় জল ব্যবহার করা যায় না কেন। তাহলে এই দুটো পয়েন্ট এখানে লিখবে, বয়লারে কেন খড় জল ব্যবহার করা হয় না এমনি লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল আমাদের ক্লাস 9-এর 5 নম্বর স্কুলে ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো ছিল বিভাগ গ্রুপ A, B এবং C এর মধ্যে, এই 3টে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। MCQ এবং SO টাইপসের প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।